আমার প্রিয় ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, আজকে জনবসতি চ্যাপ্টার থেকে গ্রামীণ জনবসতি নিয়ে আলোচনা করব। ভারতের যে জনগণনা দপ্তর, সেই জনগণনা দপ্তর অনুযায়ী প্রশাসনের সর্বনিম্ন একক হচ্ছে গ্রাম। এই গ্রামেরই আবার পোশাকি নাম, মানে আরেকটা নাম হচ্ছে মৌজা। তাহলে যদি তোমাদের প্রশাসনিক সর্বনিম্ন একক গ্রাম আসুক আর মৌজা আসুক, অপশনে যেটা থাকবে সেটাই সঠিক। অবস্থান এবং বসত বাড়ির মধ্যে দূরত্ব, অর্থাৎ গ্রামের মধ্যে যে প্রতিটা বাড়ির দূরত্ব থাকে, ওই দুটো বাড়ির মধ্যে দূরত্ব বা অবস্থান অনুসারে গ্রামগুলোকে তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি, একটা দণ্ডাকৃতি বসতি, একটা হচ্ছে বিক্ষিপ্ত বসতি। এর মধ্যে পৃথিবীতে সবচেয়ে বেশি যে গ্রামীণ বসতিগুলো দেখা যায়, তার মধ্যে গোষ্ঠীবদ্ধ বসতির পরিমাণই সবচেয়ে বেশি। এই গোষ্ঠীবদ্ধ বসতি কোথায় গড়ে ওঠে? মূলত সমতল ভূমিতে, যেখানে যোগাযোগ ব্যবস্থা, কৃষিকাজ উন্নত, যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে কৃষিকাজে উন্নত হলে শিল্পেও উন্নত হবে। তো কৃষি, শিল্প উন্নত, পরিবহন ব্যবস্থা উন্নত, এইরকম সমতল প্রকৃতিযুক্ত স্থানেই গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে। যদিও এই গোষ্ঠীবদ্ধ বসতির বিভিন্ন ভাগ আমরা পড়ব, আগে প্রত্যেকটা ভাগ একটুখানি করে বলে নিই। দণ্ডাকৃতি বসতি মূলত রেল লাইনের ধার বরাবর বা পাকা রাস্তার ধার বরাবর, নদী বা নদীর বাঁধ, যে স্বাভাবিক বাঁধ, তার ধার বরাবর যে লাইন দিয়ে বসতি গড়ে ওঠে, গ্রামীণ বসতি গড়ে ওঠে, এগুলো সবগুলোই গ্রামীণ বসতির শ্রেণী বিভাগ, সেটা হচ্ছে দণ্ডাকৃতি বসতি। আর বিক্ষিপ্ত বসতি ছড়িয়ে ছিটিয়ে, একটা এখানে তো আরেকটা অনেক দূরে, এইরকম ছড়িয়ে ছিটিয়ে বসতি মূলত দেখা যায় যেগুলো পাহাড়ি অঞ্চল, মানে মানুষের বসবাসের পক্ষে এতটা অনুকূল নয়, সেখানে এছাড়া গড়ে ওঠে অরণ্যের প্রান্তভাগে বা বনভূমির প্রান্তভাগে। এটা গেল অবস্থান এবং বসত বাড়িগুলোর মধ্যে দূরত্ব অনুসারে। দ্বিতীয় যে ভাগটা, সেটা হচ্ছে জ্যামিতিক বিন্যাস বা প্যাটার্ন অনুসারে। তোমাদের কোশ্চেন সবগুলোই আসে, আমি এর মধ্যে আবার আলাদা করে কি কি এমসিকিউ আসতে পারে সেটা বলে দেবো। তার মধ্যে জ্যামিতিক বিন্যাস বা প্যাটার্ন অনুসারে সমকোণাকার, বর্গাকার, বৃত্তাকার, নক্ষত্রাকার, TYL আকৃতি। এখানে সমকোণাকার, সমকোণাকার বলতে কি না, এটা গোষ্ঠীবদ্ধ বসতি, বসতিটা একদম যে পুরো সমকোণের আকারে হবে সেরকম নয়, কিন্তু বাড়িগুলোর বিন্যাস এমন ভাবে থাকবে, মূলত রাস্তার ধার বরাবর এই ধরনের বসতি গড়ে ওঠে। বর্গাকার যদি হয় তাহলে কোনো বাজার বা কেন্দ্রীয় এলাকার চার ধরে বর্গাকারে। বৃত্তাকার, বৃত্তাকার মূলত গড়ে ওঠে পুকুর বা জলাশয়কে কেন্দ্র করে। এছাড়া নক্ষত্রাকার, অনেক দিক থেকে যখন রাস্তা এসে মেশে, তখন ওই রাস্তার ধার বরাবর যখন বসতি গড়ে ওঠে, সেটা দেখতে অনেকটা মনে হয় যেন নক্ষত্রের মতো, তাকে বলছে নক্ষত্রাকার বসতি। এছাড়া TYL, এইভাবে কোনো একটা রাস্তাতে আরেকটা রাস্তা সমকোণে এসে মিশলে, বা এরকম ভাবে ওয়াই আকৃতি দুটো রাস্তা এভাবে যদি এসে মেশে রাস্তার ধার বরাবর, এগুলো মূলত দণ্ডাকৃতি বসতি রাস্তার ধার বরাবর গড়ে উঠছে। কিন্তু আমরা এখানে জ্যামিতিক বিন্যাস অনুসারে শুধু সেটা কিরকম দেখতে সেটা বলছি। এরপরে আমরা দুটো মিলিয়ে, অর্থাৎ অবস্থান এবং জ্যামিতিক বিন্যাস দুটো অনুসারে যদি ভাগ করি, তাহলে গোষ্ঠীবদ্ধের মধ্যে আয়তাকার, বর্গাকার, বৃত্তাকার, উপবৃত্তাকার, বৃক্ষাকৃতি, ত্রিভুজাকৃতি, পাখা আকৃতির, এগুলো সবই গোষ্ঠীবদ্ধ। রৈখিক আকৃতির, যেটা বলছিলাম TYL, এইরকম বা মাছের কাঁটার মতো, বা দাবার ছক, রাস্তার দুধারে খোপ খোপ জনবসতি, দাবার ছক বা হেরিংবোন প্যাটার্ন, যেটা বলছি মাছের কাঁটার মতো, এইগুলো রাস্তার ধার বরাবর বা রৈখিক বসতি গড়ে ওঠে। বিক্ষিপ্ত, আমি এখানে বলেছি বিন্যাস এবং বসত বাড়ির দূরত্ব, এখানে শুধু ছিল বিন্যাস অনুসারে, আর এখানে ছিল অবস্থান ও বসত বাড়ির মধ্যে দূরত্ব। এই দুটোকে একসাথে মিলিয়ে বিক্ষিপ্ত আকৃতি যখন বলছি, সেখানে তো কোনো বিক্ষিপ্ত বলে কোনো আকৃতি নেই, আকৃতিহীন বা ইতস্তত বিক্ষিপ্ত বা ছড়ানো ছিটানো বসতি। যাই হোক, এখানে তোমাদের যেটা বেশিরভাগ কোশ্চেন আসে সেটা হচ্ছে গ্রামীণ, যে আমরা এমনি বলছি প্রশাসনের সর্বনিম্ন একক হচ্ছে গ্রাম, গ্রামের মধ্যে একদম ক্ষুদ্র এবং বিচ্ছিন্ন গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট। এই কোশ্চেনটা প্রায়শই বিভিন্ন কোশ্চেন পেপারে বা টেস্ট পেপারে তোমরা পেয়েছো, এবং তার সাথে এটাও পড়ে নিবে যে নামটা আছে গ্রামের, তার আগে হয় ছোট কথাটা থাকে,
না হলে গ্রামটার নামের শেষে টোলা টুলি ইত্যাদি কথা যুক্ত থাকে। আচ্ছা, 3 প্রকার বসতির মধ্যে গোষ্ঠীবদ্ধ জনবসতির পরিমাণও সবচেয়ে বেশি বলেছি। এরপরে জাপানের কোয়ান্টো সমভূমিতে বিশ্বের বৃহত্তম গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে উঠেছে। এটাও একটা শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের উপবৃত্তাকার জনবসতি কোথায় গড়ে উঠেছে, পাখা আকৃতির জনবসতি কোথায় গড়ে উঠেছে, দাবার ছক আকৃতির জনবসতি কোথায় গড়ে উঠেছে, এগুলোও কোশ্চেন আসে। উপবৃত্তাকারের মধ্যে আছে উপকূল অঞ্চল, নদী বাঁক, অশ্বক্র আকৃতি হ্রদ তার ধার বরাবর। পাখা আকৃতির গড়ে ওঠে একটা কোনো কূপ বা ধর্মীয় স্থান, একটা কোনো মাঝের মিডল সেন্টারকে কেন্দ্র করে যখন ফ্লারিশ হয় তখন সেটা দেখতে অনেকটা পাখার আকৃতির হয়। আর দাবার ছক আকৃতির আগেই বললাম রাস্তার দুধারে খোপ খোপ থাকে। তাহলে এখানে যে কোশ্চেনগুলি ছিল এগুলি মূলত তোমাদের পরীক্ষাতে পড়ে। দেখো এখানে তোমাদের জন্য কয়েকটা কোশ্চেন রেখেছি। যেমন একটি বাড়ি থেকে অন্য বাড়িটা অনেক দূরে দূরে অবস্থান করলে যে ধরনের জনবসতি পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। দাবার ছকের মতো বিন্যাস যে ধরনের জনবসতিতে পরিলক্ষিত হয় সেটি হচ্ছে রৈখিক জনবসতি। দাবার ছকের মতো রাস্তার ধার বরাবর কিন্তু এরকম ছক ছক করে বসতিগুলি স্থাপিত হয়। আরেকটি কোশ্চেন, অশ্বক্ষুরাকৃতির হ্রদের সীমানা বরাবর যে ধরনের গ্রামীণ জনবসতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার। রৈখিক জনবসতি লক্ষ্য করা যায়, এখানে যে অপশনগুলি আছে সঠিক উত্তর হবে নদী তীরবর্তী অঞ্চলে। প্রতিকূল জলবায়ু ও দুর্গম পার্বত্য অঞ্চলে যে ধরনের জনবসতি দেখা যায় সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি। গোষ্ঠীবদ্ধ গ্রামীণ জনবসতি গড়ে ওঠার আদর্শ ভূমিরূপ হল সমভূমি অঞ্চল। যে ধরনের বসতির ক্ষেত্রে অধিবাসীদের নিরাপত্তার অভাব দেখা যায় সেটা হচ্ছে বিক্ষিপ্ত জনবসতি, যেহেতু একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি দূরে অবস্থান করে। প্রধান রাস্তা ও একাধিক অপ্রধান রাস্তার সংযোগস্থলে যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায়, একাধিক অপ্রধান রাস্তা বলা হয়েছে তাই এখানে হেরিংবোন প্যাটার্ন। পার্বত্য অঞ্চলের খাড়া ঢালে সমোন্নতি রেখা বরাবর যে ধরনের জনবসতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ঝুলন্ত গোষ্ঠীবদ্ধ। তাহলে আশা করব যে গ্রামীণ জনবসতি নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। তাও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, তোমাদের প্রয়োজন মতো ক্লাস আমি করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।